কেয়া বলল, গম্ভীর হয়ে আছো কেন? আমার কথায় রাগ করেছো? না, রাগ করব কেন? আজ শেভ করনি কেন? তাড়াহুড়ায় সময় পাইনি। কেয়া নিচু গলায় বলল, বাসর রাতে তোমাকে বলার জন্য সুন্দর একটা গল্প রেডি করে রেখেছিলাম। মনে হচ্ছে বাসর অনেক দেরি, গল্পটা এখন বলবো? না থাক, এখন শুনবো না। তোমাকে যে নীল শার্ট, একটা হাফ শার্ট আর ধবধবে সাদা প্যান্ট কিনতে বলেছিলাম, কিনেছো? না। নেক্সট টাইম যখন আসবে সাদা প্যান্ট আর নীল শার্ট যেন গায়ে থাকে। আচ্ছা, থাকবে। জাভেদ বলল, আজ বরং যাই। মামাকে যদি দেশে নিয়ে যেতে হয় তাহলে গোছগাছ করতে হবে। আচ্ছা যাও, তুমিও নিচে চলো, জ্বর নিয়ে ছাদে বসে থাকবে না। কে বলল, আমি আর কিছুক্ষণ থাকবো, তুমি যাও। ঠান্ডা লাগবে তো লাগুক, কাল অনেক রাত পর্যন্ত ছাদেই ছিলাম। কেন? কে ক্লান্ত গলায় বলবো, কি করব বলো, কিছুই ভালো লাগছে না। কাল রাতে ছাদে বসে কি ভাবছিলাম জানো? ভাবছিলাম যদি কখনো আমাদের একসঙ্গে থাকার সুযোগ হতো তাহলে পুরো এক রাত একদিন তোমাকে জড়িয়ে ধরে বসে থাকবো। একটা সেকেন্ডের জন্য তোমাকে কোথাও যেতে দিব না। জাভেদ বলল, কয়েকটা দিনের ব্যাপার। আমি একটা ফ্ল্যাটের জন্য সবাইকে বলছি, 2টো রুমের ফ্ল্যাট। ফ্ল্যাটের ভাড়া কিভাবে দেবে? একটা ব্যবস্থা হবেই। যাই হোক। কেয়া, আচ্ছা আচ্ছা বলেও জাভেদ গেল না, দাঁড়িয়েই রইল। কেয়া বলল, কিছু বলবে? বাসায় তোমার আব্বাকে কি বলেছো? বলেছি কিছু একটা, তোমার শোনা দরকার নেই। কি যে বিপদে পড়েছি কেয়া। কোনো বিপদই না, তুমি চলে যাও। জাভেদ চলে গেল। কেয়া চুপচাপ বসে আছে, বাতাসে তার মাথা চুল উঠছে। শুভ্র সন্ধ্যা পর্যন্ত ঘুমালো। রেহানা কয়েকবার খোঁজ নিয়ে গেলেন, এতক্ষণ তো শুভ্র ঘুমায় না, জ্বর টর হয়নি তো? তিনি একবার কপালে হাত দিলেন, গা গরম লাগছে, সারাদিন রোদে রোদে ঘুরলে জ্বর তো আসবেই। সন্ধ্যায় রেহানা শুভ্রকে ডেকে তুললেন। সন্ধ্যাবেলা ঘুমোতে নেই, সন্ধ্যায় ঘুমেলে আয়ু কমে যায়। শুভ্র, তোর কি শরীর খারাপ করেছে বাবা? না, গা গরম। আমার গা ঠিকই আছে মা, তোমার হাত ঠান্ডা, হাত ধুয়ে আয়। চা দিয়েছি। আমি আরো খানিকক্ষণ ঘুমাবো মা। কি পাগলের মতো কথা বলছিস? তোর রিয়া খালার বাড়ি যাবি না? আমার যেতে ইচ্ছে করছে না মা। কথা বাড়াবি না, উঠে আয়। রিয়া গাড়ি পাঠিয়ে দিয়েছে। উঠ তো বাবা, এই নে তোর চশমা। শুভ্র উঠে বসলো, হাত বাড়িয়ে চশমাও নিল। রেহানা বলল, তোর সব কাপড় ইস্ত্রি করে রাখা আছে, পায়জামা পাঞ্জাবি। রিয়া বলেছে তোকে যেন পায়জামা পাঞ্জাবি পরানো হয়। মা, আজ না, অন্য একদিন যাব। খানিকক্ষণ থেকে চলে আসবি। রিয়ার নাকি তোর সঙ্গে কি কথা আছে? পার্টি ফার্টি না তো মা। হুম, পার্টি না। পার্টি হলে রিয়া বলতো। হাত ধর শুভ্র, আমার হাত ধরে বিছানা থেকে নাম। শুভ্র মার হাত ধরে বিছানা থেকে নামলো। রিয়াদের বাড়ির ড্রয়িং রুমে ঢুকে শুভ্রের চোখ দাগে দিয়ে গেল। এত আলো, চারদিকে ঝলমল করছে। শুধু যে আলো তাই না, খুব হইচই হচ্ছে। ড্রয়িং রুমে অনেক বড়, তারপরও মনে হচ্ছে লোকজন গিজগিজ করছে। উঁচু ভেলামে সিডি বাজছে, যতক্ষণ জেগে আছে ততক্ষণ সিডি প্লেয়ার বাজতেই থাকবে। শুভ্র ঢুকতেই দেখে রিয়া ছুটে এলো। রিয়ার হাতে কাচের মাছ আকৃতির প্লেট, প্লেট ভর্তি টুথাপিকের মাথায় বসানো বিচিত্র কোনো খাবার। পার্টি হলে রিয়া কোনো একটি বিচিত্র খাবার নিজে তৈরি করে। আজকে এই খাবারটি তৈরি করেছে। অতিথিরা কেউ এই খাবারে তেমন উৎসাহ দেখাচ্ছে না। অতিরিক্ত লবণের জন্য মুখেই দেওয়া যাচ্ছে না। রিয়া বলল, আয় শুভ্র। শুভ্র আতঙ্কিত গলায় বলল, পার্টি নাকি? আরে না, পার্টি কোথায় দেখলি? কয়েকজনকে শুধু খেতে বলেছি। হা কর দেখি, মুখে একটা খাবার দিয়ে দিই। সলিড ড্রাই বিফ, মেক্সিকান খাবার। হান্টার বিফকে লবণের জোরে বানাতে হয়। ছোট খালা, তুমি আমার কাছে তাও, নিজে খাচ্ছি, খাইয়ে দিতে হবে না। মুখে তুলে দিলে মহাভারত অশুদ্ধ হবে নাকি? দেখি, হা কর। আর শোন, সবার সামনে আমাকে খালা ডাকবি না। আমি অনেক দূরের খালা, লতায় পাতায় খালা। তোর তো মাত্র 2 বছরের বড়, কি ডাকবো তাহলে? নাম ধরে ডাকবি, মিষ্টি মিষ্টি করে বলবি। রিয়া কই, হা করো। শুভ্র হা করলো। সবাই তাকাচ্ছে তার দিকে, খুব অস্বস্তি লাগছে। কে যেন একটা কি রসিকতাও করলো। সবাই হো হো করে হেসে উঠলো। রিয়া বলল, আমাকে কেমন লাগছে? ভালো। ঠিক মতো তাকিয়ে তারপর বলো, ভালো। চশমার ভেতর দিয়ে ভালো করে দেখলো। খালা, এই ঘরে বেশিক্ষণ বসতে পারবো না, আমার দম বন্ধ হয়ে আসছে। এই ঘর তোকে বেশিক্ষণ বসতে হবে না, তোকে অন্য ঘরে নিয়ে যাচ্ছি। একটি মেয়ের সঙ্গে তোকে পরিচয় করিয়ে দেব, ওর সঙ্গে কথা টথা বলে দেখ, মনে ধরে কিনা। 1 বছরের জন্য তোকে নাকি বাহিরে পাঠিয়ে দিচ্ছে। মেয়েটার যদি মনে ধরে ওকে নিয়ে যা, তার আগে আয়, তোকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিই। রিয়া শুভ্রের হাত ধরে ঘরের মাঝখানে নিয়ে এলো। রিয়া উঁচু গলায় বলল, অ্যাটেনশন প্লিজ। আমি এই পৃথিবীর সবচেয়ে রূপবান ছেলেটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। এই ছেলে আমাকে খালা ডাকে, যদিও আমি তার খালা নই। এই ছেলে তার জীবনের কোনো পরীক্ষায় প্রথম ছাড়া দ্বিতীয় হয়নি। কোনো পরীক্ষায় সেকেন্ড হলে কেমন লাগে সে অভিজ্ঞতা এ ছেলের নেই। এর নাম শুভ্র। রিয়ার কথা শেষ হওয়ার আগে মোট
রিয়ার কথা শেষ হবার আগেই মোটা মতো এক ভদ্রলোক বললেন, শুভ্র ভাই এদিকে আসুন, আপনার পায়ের ধুলো নিয়ে যাই, আমরা কপালে মাখি। সবাই আবার হো হো করে হেসে উঠল। রিয়া বলল, ফরিদ সাহেব, শুভ্রকে নিয়ে হাসি তামাশা করবেন না, ও খুবই সেনসিটিভ। ছোটবেলায় কেউ ওকে কিছু বললে দৌড়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে কাঁদতো। হয়তো এরকমই হবে। শুভ্র, তুই কি এখনো কাঁদিস? শুভ্র বলল, এখন কাঁদি না, এখন হাসি। শুভ্র, তাহলে হাসতে হাসতে পাশের ঘরে চলে যা, ওই ঘরে তোর জন্য একটা সারপ্রাইজ আছে। ডিনার রাত 10টার আগে দেওয়া হবে না, ঘরে কোনো রান্না হয়নি, খাবার বাহির থেকেই আসবে। ফরিদ আনন্দের সহিত নিঃশ্বাস ফেলে বলল, বাঁচলাম, আমার হান্টার বিফ খেয়ে আতঙ্কের মধ্যে ছিলাম। সবাই আবারও হাসলো। রিয়ার মুখে হাসি হাসি। পার্টি জমে গেছে। একবার এমন হয় পার্টি জমতেই চায় না, হইচই হয়, খাওয়া দাওয়া সবই হয়, তারপরেও পার্টিতে পান প্রতিষ্ঠা হয় না। পার্টি শেষ হলে খুব ক্লান্ত লাগে। আবার কোনো কোনো দিন হুট করে পার্টি জমে যায়, কেউ পার্টি ছেড়ে উঠতেই চায় না, সামান্যতেই সবাই হেসে গড়াগড়ি করে। রিয়া আজ মনে প্রাণে চাচ্ছে পার্টি জমে উঠুক, খুব ভালো করে জমুক। রাত 1টা বেজে যাবে, কেউ বুঝতেও পারবে না কত রাত হয়েছে। কেউ আগে চলে যেতে চাইবে না, কেউ বলবে না, সরি বেশিক্ষণ থাকতে পারবো না, আমার জরুরি কাজ আছে, আমাকে বিদায় দিতে হবে। খুব এনজয় করছি। রিয়াকে বলতেই হবে, অ্যাটেনশন প্লিজ, দয়া করে আপনারা একত্রোত্থান করুন। রাত 1টা বেজে গেছে, তবে যাবার আগে একটু গুড নিউজ নিয়ে যান। গুড নিউজটা শুভ প্রসঙ্গে। হ্যাঁ, রিয়া বিদেশি গল্প উপন্যাসের মতো ব্যাপারটা করতে চায়। পার্টিতে এঙ্গেজমেন্ট ডিক্লারেশন করার মতো ঘটনা ঘটতে দেখা যায়। ইয়াজউদ্দিন সাহেব রিয়াকে অনুমতিও দিলেন। মেয়েটা সম্পর্কে আসল জায়গা করে গ্রিন সিগন্যাল পাওয়া গেছে। শুভ্র কি করবে না করবে তা নির্ভর করছে ইয়াজউদ্দিন সাহেবের উপর, শুভ্রের উপর না। তবে ইয়াজউদ্দিন অত্যন্ত বুদ্ধিমান, শুভ্রকে তিনি ব্যাপারটা বুঝতে দেবেন না। শুভ্র জানে না যে তার বাবা মেয়েটির সঙ্গে অনেকবার কথা বলেছেন, মেয়েটির পরিবার সম্পর্কে খোঁজ খবরও নেওয়া হয়েছে। ইয়াজউদ্দিন সাহেবের কথা মতে আজকে এই পার্টির আয়োজন করা হয়েছে। বাহির থেকে যে খাবার আসার কথা তার ব্যবস্থাও ইয়াজউদ্দিন সাহেবের করা। রিয়া শুভ্রকে ড্রয়িং রুমের লাগোয়া একটা ঘরে নিয়ে গেল। ছেলে মানুষ এই খুশি খুশি গলায় শুভ্র সোফায় সেই তরুণীকে বসে আছে, তুই তার সঙ্গে কথা বল। তাকে আনা হয়েছে তোকে কোম্পানি দেওয়ার জন্য। পার্টি তুই সহ্য করতে পারিস না আমি জানি, তোর জন্য এক্সক্লুসিভ ব্যবস্থা। আমার মেলা কাজ, আমি যাচ্ছি। এক ফাঁকে এসে তোদের কফি দিয়ে যাব। রিয়া ঝড়ের মতো বের হয়ে গেল। মেয়েটি সহজ গলায় বলল, বসুন। দাঁড়িয়ে আছেন কেন? আমার নাম আনুশকা, ডাকনাম নিতু। শুভ্র অবাক হয়ে বলল, আশ্চর্য, আপনার নাম নিতু? নিতু বিস্মিত হয়ে বলল, এত অবাক হচ্ছেন কেন? নিতু নামটা কি আপনার কাছে খুব পরিচিত লাগছে? না, অপরিচিত লাগছে না। আমার এক পরিচিত মেয়ের নাম নিতু। আমি আমার জীবনে এত ভালো মেয়ে দেখিনি। ভালো মেয়ে বলতে কি বোঝাচ্ছেন? ভালো ছাত্রী? সবকিছু নিয়েই ভালো। কিছু কিছু মানুষ আছে যাদের কাছে গেলে মনে পবিত্র ভাব আসে। নিতু আপা তাদের মধ্যে একজন। উনি আপনার আপা নন? জি, আমার বন্ধুর বড় বোন। আপনি এখনো দাঁড়িয়ে আছেন? বসুন, বসে বসে আপনার নিতু আপার গল্প করুন। শুভ্র বসলো। সে হঠাৎ লক্ষ্য করলো আনুশকার সঙ্গে গল্প করতে তার ভালো লাগছে। ভালো লাগার অনেক কারণের মধ্যে একটি হয়তো এই যে মেয়েটি খুব আগ্রহ নিয়ে শুভ্রের কথা শুনছে। রিয়া এক ফাঁকে এসে দুজনের হাতে 2 গ্লাস কোক ধরিয়ে দিয়ে কানে কানে শুভ্রকে বলল, মেয়েটা দারুণ না? পছন্দ হচ্ছে? শুভ্র হাসলো। রিয়া বলল, ভালো কথা, খুব ভালো করে 1 বোতল শ্যাম্পেন আছে। বোতলটা নিউ ইয়ার্স ডেতে খোলা হবে ভেবেছিলাম, তোর খালু খুলে ফেলেছে। শুভ্র, তুই কি এক চুমুক খেয়ে দেখবি? না। আচ্ছা বাবা, যা, খেতে হবে না। তুই নিতুর সঙ্গেই গল্প কর। গল্প করতে করতে যদি তোর ইচ্ছে করে নিতুর হাত ধরতে পারিস। নিতু কিছু মনে করবে না, তাই না নিতু? নিতু হাসতে হাসতে বলল, আমি কিছু মনে করব না, কিন্তু শুভ্র কখনোই আমার হাত ধরতে চাইবে না। রিয়া বলল, কে বলেছে চাইবে না? খুব চাইবে। হুম, পুরুষ মানুষ আমি খুব ভালো করে চিনি। ওরা তাদের নিজেদের যতটা চেনে আমি তার চেয়েও বেশি চিনি। শুভ্র সাহেব নিতু নামের একজনের হাত ঠিকই ধরতে চাচ্ছেন, সেই একজন আমি নই। শুভ্র অবাক হয়ে মেয়েটির দিকে তাকালো। আশ্চর্য, মেয়েটি ঠিক কথাই বলেছে। এই নিতুর দিকে তাকিয়ে সে নিতু আপার কথাই ভাবছিল। কি আশ্চর্য কথা! তার হাত থেকে ছলকে খানিকটা কোক সাদা পাঞ্জাবিতেও পড়ে গেল। নিতু শব্দ করে হেসে উঠল। ফুপিয়ে ফুপিয়ে কে যেন কাঁদছে। মাহিন সাহেব কান্নার শব্দ শুনছেন। সব শব্দ তার চেনা, এই কান্নার শব্দ অপরিচিত।
এ বাসায় তিনি ছাড়া আরেকজন মানুষ বাস করেন, নিতু। নিতুই কাঁদছে, নিতু ছাড়া আর কে হবে? কিন্তু এরকম কাঁদছে কেন? মাহিন সাহেব বললেন, নিতু, নিতু। নিতু দরজা ধরে দাঁড়ালো। মাহিন সাহেব বললেন, কি করছিলি? রুটি বানাচ্ছিলাম। তুমি রুটি খাবে রাতে? কাঁদছিলি নাকি? না, কাঁদছিলাম না। কথায় কথায় আমি কাঁদি না। তাছাড়া কাঁদার মতো কিছু হয়নি। আমি ভুল শুনলাম? হ্যাঁ, তুমি ভুল শুনেছ। অনেকদিন থেকেই তুমি ভুল চিন্তা করেছিলে, এখন তুমি ভুল শোনাও শুরু করেছ। আয় আমার কাছে আয়, বস। আমার রুটি বানাতে হবে বাবা। রুটি পরে বানালেও হবে, না বানালেও অসুবিধা নেই। রাতে আমি কিছুই খাবো না, তুই আমার কাছে এসে বস। নিতু বাবার কাছে বসলো। মাহিন সাহেব বললেন, মাঝে মাঝে আমার ইচ্ছে করে তোর মাথায় হাত রেখে আদর করি, ইচ্ছে করলেও পারি না। মহাশক্তিমান সৃষ্টিকর্তা আমার সেই অধিকার হরণ করেছেন। নিতু বলল, তুমি কি কোনো দীর্ঘ বক্তৃতা দেওয়ার প্রস্তুতি নিচ্ছ বাবা? দীর্ঘ বক্তৃতা শোনার ইচ্ছা আমার নেই। ছোটবেলা থেকে তোমার দীর্ঘ বক্তৃতা এত শুনেছি যে দীর্ঘ বক্তৃতা ব্যাপারটা আমার মন থেকে উঠে গেছে। তাও আমি জানি, বক্তৃতা দেওয়া আমি বন্ধ করে দিয়েছি। এখন আমি আমার সব কথা শুভ্রর জন্য জমা করে রাখি, সে এলে তাকে বলি। ভালো, কথা শোনাবার একজন কেউ আছে, তোর নেই? না, আমার নেই। আমার কথা শোনাবার কেউ নেই। মাহিন সাহেব গলার স্বর তীক্ষ্ণ করে বললেন, যে ছেলেটিকে তুই বিয়ে করতে যাচ্ছিস সে তোর কথা শোনে না? তাকে কিছু বলতে ইচ্ছে করে না? সবাইকে সবকিছু বলা যায় না। আমি এখন যাই, আমার খাবার রেডি করি। কিছু রেডি করতে হবে না, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি কিছু খাবো না। সিদ্ধান্ত কখন নিলে? গতকাল নিয়েছি, আজ তা কার্যকর করতে যাচ্ছি। তার মানে এই দাঁড়াচ্ছে যে তুমি খাওয়া বন্ধ করে দিচ্ছ? হ্যাঁ। কেন? আমার পক্ষে একা একা বাস করা সম্ভব না। আমি একজন পরজীবী, রাস্তায় ভিক্ষা করে জীবনযাপন করব, তাও সম্ভব না। অবাস্তব পরিকল্পনা। না খেয়ে থাকার পরিকল্পনা বাস্তব? এটি বাস্তব, তবে আমি কোনো বিকল্প পাচ্ছি না। না খেয়ে তুমি মারা যাবে, এটিই কি তোমার পরিকল্পনা? হ্যাঁ, তবে মৌলিক পরিকল্পনা না। আমার আগেও একজন তা করে গেছেন। তার নাম লিওনসিন, চৌনিক কবি। তিনি অবশ্য করে গেছেন সম্পূর্ণ ভিন্ন কারণে। তিনি মৃত্যু কিভাবে মানুষকে গ্রাস করে তা জানার জন্য উপবাস শুরু করেন এবং ধীরে ধীরে মৃত্যুর দিকে এগোতে থাকেন। তুই কি শুনতে চাস তার অভিজ্ঞতার কথা? না। তোর শুনতে ভালো লাগবে। মৃত্যুর কাছাকাছি পৌঁছে যাওয়ার সময় তিনি বেশ কিছু ত্রিপদী কাব্য রচনা করেন। তার আক্ষরিক অনুবাদ ইংরেজি করা হয়েছে। ইংরেজি থেকে আমি কিছু কিছু বাংলা করেছিলাম, শুনবি? না, শুনবো না। আচ্ছা, একটা কথা শোন। দিন হলো রাত্রি এবং রাত্রি হলো দিন, মাথার ভেতর উঠল ভেজে 1,000 বিন। নিতু উঠে চলে গেল। মাহিন সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তিনি তার পরিকল্পনার মোটামুটি স্থির। খাওয়া বন্ধ। এভাবেই তিনি এখন মৃত্যুর দিকে এগোবেন। সবাইকে মুক্তি দিয়ে দিবেন। কাউকে আনন্দ দেবার ক্ষমতা এখন তার নেই, কিন্তু মুক্তি দেবার ক্ষমতা তো অবশ্যই আছে। আবারও কান্নার শব্দ শুনছেন। রান্নাঘর থেকেই কান্নার শব্দ আছে। নিতুই কাঁদছে। নিতু, নিতু। নিতু ঘরে ঢুকলো না, রান্নাঘর থেকেই বলল, কি? তুই কি শুভ্রকে একটু খবর দিতে পারবি? ওর সঙ্গে আমার জরুরি কথা আছে। খুব জরুরি? খবর দেব। আজ খবর দিবি? হ্যাঁ, আজই দেব। তোর মাকে খবর দিতে পারবি? তোর মার সঙ্গেও আমার কথা বলা দরকার। মাকে খবর দেওয়া যাবে না, মা ঢাকা নেই, রাজশাহী গিয়েছেন, ছোট খালার মেয়ের বিয়ে। যাবার সময় আমাকে কিছু বলেও যায়নি। আমাকে বলে গেছে তোমাকে, তাই তোমাকে বললাম। মাহিন সাহেব করুণ গলায় বললেন, কয়েক মিনিটের জন্য তুই কি আমার পাশে বসবি? নিতু কিছু না বলেই বাবার পাশে বসলো। মাহিন সাহেব বললেন, তোর মা আমার ছাত্রী ছিল, জানিস তো? জানি। তোমাকে বিয়ে করার পর মার আর পড়াশোনাও হয়নি, তাও জানি। তুমি কি বলবে বলো, আমি শুনে চলে যাব। আমার অফিসে দেরি হয়ে যাবে। থাক, কিছু বলবো না। তুমি যা বলতে চাচ্ছ তা অনুমান করতে পারছি। তুমি বলতে চাচ্ছ এক সময় তোমার ছাত্রী তোমার প্রেমে পাগল হয়েছিল, ঘুমের ঔষধ পর্যন্ত খেয়েছিল। আজ সে রাজশাহী চলে গেছে, তুমি কিছুই জানলে না। এটা বলার মতো কোনো ঘটনা না। বাবা, তুমি এক সময় উদাহরণ দিয়েছিলে মৃগনাভির গন্ধ এক সময় শেষ হয়ে যায়, পড়ে থাকে এক খণ্ড পচা মাংসপিণ্ড। মাহিন বলল, আচ্ছা তুই যা। নিতু উঠে চলে গেল। মাহিন সাহেব আবার ডাকলেন, নিতু, নিতু। নিতু এসে দাঁড়ালো। মাহিন সাহেব বললেন, একটা সিগারেট ধরিয়ে আমার ঠোঁটে দিয়ে দিবি? নিতু বলল, না, ঘরে সিগারেট নেই, থাকলেও দিতাম না। তোকে দেখে একটা কবিতা মনে পড়েছে নিতু, শুনবি? কোলরিজের কবিতা। বলবো কয়েক লাইন? বলো। My heart lifts up when I behold a rainbow in the sky, so that it when in my life began, so is it now. I am man, so be it when I shall grow old or let me die. নিতু বলল, এটা কোলরিজের কবিতা না বাবা।
ওয়ার্ডস ওয়েথের কবিতা। খুব কম করে হলেও 10,000 বার তুমি এই কবিতা আমাকে শুনিয়েছ। তোমার স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে বাবা। মাহিন সাহেব ক্লান্ত গলায় বললেন, ঠিকই বলেছিস, স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। তুই শুভ্রকে টেলিফোন করিস মনে করে। করব, আজই করব, অফিসে গিয়েই করবি। আচ্ছা। শুভ্রদের বাসার সামনে ছোটখাটো একটা ভিড়। কাল মতো রোগা একজন তরুণী কাঁদছে। তরুণীর সঙ্গে 2টি মেয়ে। এদের বয়স 6-7 বছর। এরাও কাঁদছে। এদের দেখে মনে হচ্ছে দৃষ্টি ভয়ান্ত। মেয়ে দুটি মনিরুল ইসলামের কন্যা। তরুণী মেয়ে দুটির মা। তারা গত 3 দিন যাবৎ মনিরুল ইসলামের কোনো খোঁজ পাচ্ছে না। মানুষটা যেন হঠাৎ করেই উধাও হয়ে গেছে। সকাল থেকে এরা ক্লান্তা ভিলার সামনে দাঁড়িয়ে আছে। ক্লান্তা ভিলার গেট খোলা হচ্ছে না।